বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে জেলখানায় যে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড, খুব নিষ্ঠুর নির্মম হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিষয় এত বছর পরেও আসলে আমরা পরস্পর বিরোধী বক্তব্য শুনি। আমি বলেছিলাম যে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে দায়ী করেছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তৎকালীন আওয়ামী লীগ নেতারা এটার সঙ্গে যুক্ত ছিলেন। আসলে ইতিহাস কি এরকম একজন আরেকজনের মধ্যে মানে অভিযোগের মধ্যেই থাকবে, নাকি সত্য কি আসলে প্রকাশিত হওয়ার মতো না? এত বড় একটি ঘটনা একেবারে মানে সঠিক জায়গায় আপনি পিন পয়েন্ট করেছেন যে আমার কাছে একটি সরল অঙ্ক মনে হয় যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৩ বছর, এর মধ্যে কিন্তু ১৫ বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমরা বাংলাদেশের ইতিহাস একরকম শুনেছি। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিশেষ করে ৭৫-এর ১৫ আগস্টের পর থেকে ২৮ বছর প্রায় আওয়ামী লীগ বিরোধী যারা ক্ষমতায় ছিল, সেটা বিএনপি বলেন, বিএনপির সহযোগী বা জাতীয় পার্টি বলেন, তখন ইতিহাস আমরা অন্যরকম শুনেছি। সত্যি কথা বলতে গেলে মুক্তিযুদ্ধের যেই চেতনার উপর ভিত্তি করে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, সেই চেতনা, রাষ্ট্রের মূলনীতি, এমনকি আমাদের স্লোগান, আমাদের জাতীয়তাবাদ সব কিছুই প্রায় বদলে গিয়েছিল। সে জায়গায় একটি ভিন্ন ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। ফলে ৩রা নভেম্বর যে বিষয়টি আজকে আমাদের কাছে কিন্তু পরিষ্কার। আমরা যখন দেখি যে কামারুজ্জামানের ফাঁসির রায় বলেন, গোলাম আজমের মৃত্যুই বলেন, অথবা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পরে পাকিস্তানের যে ভূমিকা দেখি, পাকিস্তান সংসদ, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানে গায়েবানা জানাজা, এটা দিয়ে কিন্তু পরিষ্কার যে পাকিস্তান তাদের ৭১-এর অবস্থানেই আছে এবং পাকিস্তানের পক্ষ হয়েই জামাতে ইসলাম এতদিন বাংলাদেশে রাজনীতি করেছিল এবং পাকিস্তানই তাদের ঘনিষ্ঠ মিত্র, বাংলাদেশের কেউ না। সে জায়গায় যে ইতিহাস, তখন আওয়ামী লীগের কয়েকজন নেতা তো যুক্ত ছিলেন, তখন তারা ক্ষমতায় ছিলেন। আমি সেটাই বলছি, সে জায়গায় আমি আসছি। ফলে এখন বিষয়টা পরিষ্কার যে ইতিহাসের কার ভূমিকাটা কি ছিল। এখন সরাসরি যদি আসি, ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে সরাসরি ক্ষমতায় ছিলেন খন্দকার মোশতাক, কিন্তু আপনি যদি বিবেচনা করেন উনি কতদিন ছিলেন, উনি মাত্র ৮১ দিন ক্ষমতায় ছিলেন। তারপর পরে কিন্তু জিয়াউর রহমান সাহেব এবং ৭৫-এর ১৫ আগস্ট মারা যাওয়ার পরে টোটাল যদি আমরা ফিজা পাই হিসাব করি, এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে না খন্দকার মোশতাকের সময় না। তখন কিন্তু যখন ৩রা নভেম্বর, তখন প্রকৃত ক্ষমতায় কে এটা আমাদের সাধারণ নাগরিকের কাছে পরিষ্কার না। তখন বিপ্লব প্রতি বিপ্লব, খালেদ মোশাররফ আসলেন, তিনি সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন, আবার তাকে আরেক পক্ষ হত্যা করলো, এর বন্দি করলো, এরকম একটি অবস্থার মধ্যে সেই জায়গায় প্রকৃত আসলে কে ক্ষমতায় ছিল, ঘটনাগুলি কিভাবে সংঘটিত হলো, জনাব গোলাম মুর্তজা আমাদেরকে একটু বলবেন এই বিষয়ে? প্রকৃত অবস্থা ওইটা বলা একটু মুশকিল, কারণ ইতিহাসের এই ব্যাপারগুলো মীমাংসিত নয়। মীমাংসিত নয় এবং ওই সময়ের ঘটনার পরে ওই জটিল এবং ওই অল্প সময়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, পরবর্তীতে যারা দেশ পরিচালনায় এসেছেন, যারা দেশ পরিচালনা করেছেন, তারা দেখা গেছে তাদের সবাই একেবারে ৯০ সালের আগে পর্যন্ত তারা সবাই এসে ওই ঘটনার সঙ্গে যারা যেভাবে সম্পৃক্ত ছিল তাদের সবাইকে এক ধরনের পুরস্কৃত করা হয়েছে। হত্যাকাণ্ড ঘটনা হয়েছে, কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার, তদন্ত বা তাদের বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা নিয়ে এই দিকে আগানো হয়নি। সেই ওই ইন্ডেমনিটি অধ্যাদেশ করে তাদের বিচার বন্ধ করা হয়েছে। এটি এই কারণে এটি করা যাবে না। এখন প্রশ্নটা ওই জায়গাতে নয়। আমার প্রশ্নটি যে জায়গাতে, যে আমরা একটা এই পর্যায়টা আমরা পার হয়ে এসেছি, এর অর্থ এই নয় যে আমরা ওই জিনিসটা ভুলে যাচ্ছি। অনেক দেরিতে হলেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ হয়েছে বলা হচ্ছে, এবং এটা সত্যিও যে এর সঙ্গে প্রকৃত অপরাধী, মাস্টারমাইন্ড বা যারা ছিল তাদের সবাইকে হয়তো বিচারের আওতায় আনা যায়নি, এটা কথাটা হয়তো সত্যি, কিন্তু সেই বিষয় নিয়ে তো আমরা অত আলোচনা করতে পারি না। আমরা যেটা আলোচনা করতে পারি যে বিচার আইন করে বন্ধ করা হয়েছিল, তার প্রেক্ষিতে অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসে সেই বিচারটি করা গেছে। অন্তত চিহ্নিত অপরাধীদের কয়েকজনের তো অন্তত বিচার হয়েছে, শাস্তি হয়েছে। এখন জেল হত্যা দেখেন, বাংলাদেশের ইতিহাসের যে ভয়াবহতম ঘটনা যেগুলো ঘটেছে, 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যাটা আমাদের জীবনে যে পরিমাণ ক্ষতির কারণ হয়েছে, ৩০ লক্ষ নাগরিকের হত্যাকাণ্ডটা যে ক্ষতির কারণ হয়েছে, আমার কাছে মনে হয়, জানি না অনেকে হয়তো একমত হবেন না, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর অবর্তমানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যে দক্ষতা, যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন এই ৪ জন নেতা, তাজউদ্দিন আহমেদ সহ এই ৪ জন নেতা,
আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মানে সবচেয়ে আমাদের বড় ক্ষতি, নেতৃত্বটা কি আসলে ধ্বংস করে দেওয়া শুধু হয়েছে? তাই নয়, আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে এই 4 নেতাকে হত্যা করে। এই 4 জন নেতা যদি হত্যাকাণ্ডের শিকার না হতেন, আমার ধারণা, আমি বিশ্বাস করি, তাদের সম্পর্কে আমি যতটুকু পড়েছি, বিশ্বাস করি যে বঙ্গবন্ধুকে হত্যা করে যে ক্ষতি দেশের করা হয়েছিল, এই নেতাদের যোগ্যতা ছিল সেখান থেকেও দেশকে আবার তার স্বাভাবিক গতির উপরে, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই জায়গাতে দাঁড় করানোর। পাকিস্তান বলেন আর পাকিস্তানপন্থী বলেন আর মুক্তিযুদ্ধের বিরোধী যে শক্তির বলেন, বিরোধী শক্তির সবচেয়ে বড় সাকসেস ছিল, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা আমি আলোচনার বাইরে রেখে কথা বলছি, তাদের সবচেয়ে বড় সাকসেস ছিল যে তারা এই 4 নেতাকে হত্যা করতে পেরেছিল, হত্যা করেছিল। এখন আমার প্রশ্ন ওই জায়গাতে যে এইটার তো বিচার আওয়ামী লীগ সরকার ছাড়া যে বাংলাদেশে এটি আর করবে না এটা প্রতিষ্ঠিত, তারা একটা বিচারের উদ্যোগ নিয়েছে, বিচার করছে, যাই বলি না কেন। তো এখন এতদিন পরে এসে আওয়ামী লীগের কাছ থেকে আমরা এই ধরনের কথা শুনতে চাই কিনা, মানুষ শুনতে চাই কিনা, আমার ধারণা যে আওয়ামী লীগের কাছ থেকে মানুষ যেটা শুনতে চায় যে জিয়াউর রহমান কেন, যে কারো বিরুদ্ধে সেটা যদি অভিযোগ থেকে থাকে, যদি সেটা তদন্তে প্রমাণিত হয়, মরণোত্তর বিচার করতে হলেও আমি সেটার পক্ষে, করুক, সেটাতে আপত্তি নেই। কিন্তু আমি সৈয়দ আশরাফ বা অন্য যে কারো কাছ থেকে এই রাজনৈতিক বক্তৃতা শুনতে অভ্যস্ত নয়। কেন অভ্যস্ত নয়? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ইতিহাস বিকৃতির শিকার হয়েছেন বঙ্গবন্ধু, আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আমাদের ছোটবেলায়, আমাদের বেড়ে ওঠার সময় আমরা নিষিদ্ধ সময়ে বসবাস করেছি, আমরা 7ই মার্চের ভাষণ শুনতে পারিনি, আমরা আওয়ামী লীগের একজন নেতাকে, বঙ্গবন্ধুর এক ছবি আমরা টেলিভিশনে দেখতে পারিনি। অর্থাৎ এরকম নানাভাবে ইতিহাসের বিকৃতি বই পুস্তক থেকে শুরু করে সর্বত্র হয়েছে। সেরকম একটি দলের কাছে প্রত্যাশা যে আপনি কথা বলবেন সুনির্দিষ্টভাবে। একজন রাজনীতিবিদ যেভাবে বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধ থেকে উড়িয়ে দিতে চান, যে হাস্যকর ভাবে, আপনার কথাও যদি ওই রকমের কাছাকাছি চলে যায়, জিয়াউর রহমান হত্যা করেছে, আপনাকে যদি কথা বলতে হয়, আপনাকে তাহলে তথ্য প্রমাণ দিয়ে কথা বলতে হবে, আপনাকে বিচারের উদ্যোগ। কিন্তু আমার কাছে না মাঝে মাঝে এই জিনিসটি মনে হয় যে আমাদের রাজনীতিবিদরা ঢালাও ভাবে যে সমস্ত মন্তব্য করেন, মানে এবং মানে কখনোই তথ্য দিয়ে কিন্তু মন্তব্য করেন না। এই বিষয়গুলি কি মানে মনে করেন বলেছেন যে অমুক এই হত্যাকাণ্ডে জড়িত বা তমুক এইটাই করেছে, এই অভিযোগগুলি তারা যখন তথ্য প্রমাণ দিয়ে বলে না, আমরা কিন্তু সেই জিনিসগুলো আবার প্রচারও করি না। প্রচার করি যেহেতু এর একটা নিউজ ভ্যালু আছে, এই গুরুত্বপূর্ণ লোকগুলো যেটা বলেন সেই কারণে আমরা প্রচার করি। এই প্রচার কেন করি কেন, এটা আবার আরেক বিতর্ক, সেটাতে যাই না। কিন্তু আমার কাছে যে আসলে সবার কাছ থেকে মানুষ সব জিনিস প্রত্যাশা করে না। জামাতের কাছ থেকে যুদ্ধাপরাধের বিষয়ে তাদের আইনবিদ বা তাদের নেতারা যখন বলেন যে গোলাম আজম কোনো কিছু করেনি, ওইটা শুনে বাংলাদেশের মানুষ খুব বেশি অবাক হয় না। এখন এই কথাটি যদি ধরেন আওয়ামী লীগের একজন নেতার মুখ দিয়ে যদি কোনোভাবে যদি বলা হতো, তাহলে তো মানুষ একদম আকাশ থেকে পড়তো যে বলে কি। তো এখন আমার কাছে মনে হয় যে সৈয়দ আশরাফের কাছ থেকে মানুষ শুনতে চায়, এই কথা শুনতে চায় না। তদন্তের মধ্য দিয়ে যদি তথ্য প্রমাণ থাকে তাহলে সেটা দেখতে চায়, তার ভিত্তিতে বিচার দেখতে চায়। এই কথা বললে আমার ধারণা ক্ষতি। হ্যাঁ, এখানে আমি অ্যাড করে আমি সমর্থন করে গোলাম মুর্তজার সাথে বলতে চাই যে হ্যাঁ, আওয়ামী লীগ এখন ক্ষমতায়, এবং জানেন যে বঙ্গবন্ধু হত্যার বিচার কিন্তু আওয়ামী লীগ প্রথম টার্ম ক্ষমতায় এসে সম্পূর্ণ করতে পারেনি, শুরু করে দ্বিতীয় টার্মে সম্পন্ন করেছে। তেমনি ভাবে জেল হত্যার বিচার একটা তড়িঘড়ি করে হয়েছে, এবং সেই জায়গায় কিন্তু যাদেরকে না অনেকেরই রায় হয়েছে এবং অনেকের আমার ধারণা এই বিচারটি নিয়ে আমি আইনজ্ঞদের সাথে যতটুকু কথা হয়েছে যে এটাকে রিওপেন করে আরেকটু ডিটেলস করা এবং ইতিহাসের এই বিষয়গুলো মীমাংসিত হওয়া দরকার। তবে যে রাজনৈতিক অভিযোগের কথা আপনি বললেন, যেমনটি ওই যে আমি বললাম 15 বছর একটি সত্য হয়েছে, 28 বছরে এক ধরনের সত্য প্রচার হয়েছে, ফলে দেখা যাচ্ছে মিথ্যার প্রচারণায় বেশি সময় হয়েছে। সেইজন্য আমরা আসলে এত বিভ্রান্ত। আপনি দেখেন 7ই নভেম্বর, যদিও গতকাল বিএনপি একটি কর্মসূচি ঘোষণা করেছে, তারা জনতার ঢল নামাবে সরোয়ার্দী উদ্যানে এই দিবসটি উপলক্ষে, কিন্তু আমি যেটি বলতে চাই যে এই 7ই নভেম্বরকে কে কিভাবে দেখেন বিএনপি এটিকে পালন করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, আওয়ামী লীগ পালন করে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস, জাসদ পালন করে সিপাহী জনতার অভ্যুত্থান। এই যে দেখেন ত্রিমুখী, যে একটি দিনকে কেন্দ্র করে যে ত্রিমুখী না, একেবারে যৌক্তিক। কারণ 3 জন তো এর মধ্যে 3 জন 3 ভাবে ভিকটিম হয়েছে। এটা আমি সেটাই বলছি। একেবারে শেষ কথা, আপনার প্রথম প্রশ্নের জবাবে বলি যে 3রা নভেম্বর জেল হত্যার সাথে জড়িত, যেটা সৈয়দ আশরাফ বলেছেন রাজনৈতিক হিসেবে, এটাকে আজকে যদি আমরা বিবেচনা করি যে এই 43 বছরে টোটালি যে 28 বছরে কে সবচেয়ে বেশি পিজা পায়ের যে ভাগ হয়েছে 75-15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে, যেটা বললেন গোলাম মুর্তজা যে বাংলাদেশ রাষ্ট্রকে মেধা শূন্য, আপনি যেটা বললেন নেতৃত্ব শূন্য করবার, এই প্রচেষ্টায় সফল হয়ে জামাত শিবিরই তো সবচেয়ে সামনে এগিয়ে এসেছিল। যারা পাকিস্তানের পরাজিত শক্তি তারাই বিজয়ী হয়েছিল। সে জায়গায় সবচেয়ে লাভবান কোন নেতাটি? সেটি জিয়াউর রহমান। ফলে সেই কারণেই আজকে আমরা চাই সামনে না, কে হত্যা করেছে সে না, হত্যার হুকুম যে দিয়েছে
তাদেরকে খুঁজে বের করে বিষয়টা নিষ্পত্তি করা, যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। ইতিহাসের আসলে অনেক অনেক অমীমাংসিত বিষয় রয়েছে, আমাদের বিভাজনের সূত্র ধরেই আসলে বিভাজনের সূত্রে আমার বক্তব্য এক বাক্যে যেটা বলি যে মিথ্যাকে মিথ্যা দিয়ে মোকাবেলা করা নেই, মিথ্যাকে সত্য দিয়ে মোকাবেলা করা। সত্য সবসময় দেরিতে হলেও প্রকাশিত হবে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরছি একটু পরেই।